সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ, ভালো এবং নিরাপদে আছো। তোমরা সবাই জানো যে আমরা তোমাদের অষ্টম অধ্যায়ের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত আইআরআর একদম লাস্ট নিয়মের অঙ্কটি করছি। তো গতকালও আমরা আইআরআর দেখেছিলাম এবং আজকেও আমরা আইআরআর দেখব। গতকাল আমরা উদাহরণ 23 করেছি, আজকে আমরা উদাহরণ 25 করব। উদাহরণ 23 আর উদাহরণ 24 দুটা একদমই মোটামুটি 95% সিমিলার। তো উদাহরণ 24 তোমরা বাসায় করে নিবে। আজকে তোমাদের আমি উদাহরণ 25 দেখাচ্ছি। তো সবাই দেখে নাও একটু উদাহরণ 25। দেখো প্রশ্নটা কী বলেছে। প্রাথমিক বিনিয়োগ 10,000 টাকা সম্পূর্ণ একটি প্রকল্প থেকে 10 বছর পর এককালীন নগদ প্রবাহ 60,000 টাকা পাওয়া গেলে প্রকল্পটির আন্ত আয়ের হার কত হবে? তো এটা খুব সিম্পল প্রশ্ন যে একটা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহ দেওয়া আছে আর তার মেয়াদ হচ্ছে 10 বছর এবং এককালীনই একটা নগদ প্রবাহ পাওয়া যাবে, সেটা হচ্ছে 60,000। তার প্রকল্পের আন্ত আয়ের হার কত? তো তোমরা এই প্রশ্নটা পড়ে একটা জিনিস বুঝতে পারছো যে আমরা সবাই জানি যে আন্ত আয়ের হার নির্ণয় করার জন্য বা আইআরআর নির্ণয় করার জন্য আমাদের দুইটা এনপিভি লাগবে। তো এনপিভি নির্ণয়ের পূর্বশর্ত হচ্ছে আমাদের একটা সুদের হার বা সুযোগ ব্যয় বা ডিসকাউন্ট রেট প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু এই অঙ্কেই তোমরা খেয়াল করে দেখো কোথাও সুদের হার বা সুযোগ ব্যয় বা ডিসকাউন্ট রেটটা দেওয়া নেই। তো যেহেতু দেওয়া নেই এজন্য আমাদেরকে একটা ধরে নিতে হবে, যেটা তোমাদেরকে আমি গত ক্লাসে বললাম। আমরা যদি এরকম অঙ্ক পাই যেখানে সুদের হারটা প্রয়োজন, ডিসকাউন্ট রেটটা প্রয়োজন কিন্তু দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্ট রেট ধরে অঙ্কটা করে নিব। ঠিক আছে? তো এটাই হচ্ছে এই অঙ্কের ডিফারেন্সটা অন্য অঙ্কের থেকে, সেই জন্য এই অঙ্কটা দেখাচ্ছি। এখন দেখো এখানে একটা মাত্র নগদ প্রবাহ, এই জন্য এটা এককালীন নগদ প্রবাহের আন্ত আয়ের হার নির্ণয়। তো এখানে বলা হয়েছে আইআরআর নির্ণয়ের জন্য আমাদের ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি ব্যবহার করতে হবে, অর্থাৎ একটি ধনাত্মক বর্তমান মূল্য, একটি ঋণাত্মক বর্তমান মূল্য দরকার। ঠিক আছে? তাহলে আমাদের দুইটা বর্তমান মূল্য বা এনপিভি দরকার হবে। তো আমরা একটা বাট্টার হার ধরে নিই। তো দেখো এখানে বলা হচ্ছে, দেখো ধরি বাট্টার হার 20%। তো এই 20% বাট্টার হারটা আমরা জাস্ট ধরে নিয়েছি। তোমার যদি ইচ্ছা তুমি এটাকে 10%, কারো ইচ্ছা 25% বা কারো ইচ্ছা 30% নিতে পারো। কিন্তু আমরা যদি একই ক্লাসে যারা আছি তারা যদি সবাই মোটামুটি এরকম একটা বাট্টার হাত ধরে অঙ্ক করি, তাহলে আমাদের রেজাল্টটা এনপিভির রেজাল্টটা এক আসবে এবং আমাদের অঙ্কটা মিলাতে অনেক সুবিধা হবে। তার মানে আমরা যারা ক্লাসে আছি আমরা যদি এরকম সবাই ক্লাস থেকেই শিখে যায় যে পরীক্ষার বাট্টার হার আমাদের 20% হবে বা 20% আমরা ধরে নিব বা 10% ধরে নিব, সেটা আমাদের পরীক্ষায় অঙ্কটা অ্যান্সার করতে সুবিধা হবে। আর এছাড়া যার যেটা মর্জি আমরা বাট্টার হার নিতে পারি, আমাদের আইআরআর অবশ্যই উত্তর একই আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা ধরে নিচ্ছি বাট্টার হার এখানে 20%, তাহলে আমাদের প্রকল্পটি বর্তমান মূল্য হবে। দেখো বর্তমান মূল্যের সূত্র আমরা সবাই জানি, এনপিভি ইকুয়াল টু উপরে হচ্ছে সিএফটি ডিভাইডেড বাই 1 প্লাস k⁴n মাইনাস CF0। যেহেতু এখানে একটি মাত্র নগদ আন্তঃপ্রবাহ, এই জন্য এখানে আর সূত্রের সামিউশন ইউজ হচ্ছে না। যদি আমাদের নগদ আন্তঃপ্রবাহ অনেকগুলো হতো তাহলে আমাদের সামিউশন ইউজ হতো। আর মাইনাস CF0 হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগ বা প্রকল্পের যে প্রথম যে টাকাটা আমরা খরচ করছি বা মেশিনের ব্যয়। তো দেখো এখানে হচ্ছে আমাদের সিএফটি দিয়ে বোঝাই আমরা হচ্ছে নগদ প্রবাহটা, ক্যাশ ফ্লো। ঠিক আছে? ক্যাশ ফ্লো যেটা নগদ আন্তঃপ্রবাহ সেটাকে আমরা বলছি সিএফটি। তো সিএফটি এখানে দেওয়া হচ্ছে নগদ এককালীন নগদ আন্তঃপ্রবাহ। দেখো প্রশ্নে দেওয়া আছে 60,000, তাহলে আমরা 60,000টা লিখলাম। আর এখানে কে এর মানটা আমরা ধরে নিয়েছি, যে উপরে যেহেতু আমরা কে এর মান 20% ধরে নিয়েছি, এই 20%টাই আমরা এখানে লিখছি। আর CF0 বা নগদ বহিঃপ্রবাহ বা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ আমাদের 10,000 টাকা। তো সাইড নোট আকারে আমরা এগুলো পরীক্ষায় দিয়ে নিব। ঠিক আছে? এটা আমরা শুরুতেও দিতে পারি বা আমরা অঙ্কের সাইডেও দিতে পারি। তো করার পর খুবই সহজ ক্যালকুলেশন, আমরা দেখলাম যে আমাদের উত্তর আসলো -309.67 টাকা। তো -309.67 টাকা আমরা একটা এনপিভি পেয়ে গিয়েছি। আচ্ছা মেয়েরা, তো আমরা গত ক্লাসে গোল্ডেন রুলসের কথা বলেছিলাম।
আশা করি সবাই গতকাল রাতেই বাসায় এটা প্র্যাকটিস করেছিলা এবং গোল্ডেন রুলসটা সবাই মুখস্থ করতে পেরেছো। তো যেহেতু আমাদের প্রথম এনপিভিটা -309.67 টাকা এসেছে, মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক, তাহলে আমাদের পরবর্তী যে বাট্টার হারটা আমরা ধরবো সেটাকে আমাকে কমাতে হবে। আমি আবারও বলছি, যেহেতু আমরা প্রথম এনপিভি যেটা বের করেছি এটার মান আমাদের ঋণাত্মক এসেছে, যেহেতু ঋণাত্মক এসেছে বা নেগেটিভ এসেছে, এই কারণে আমাদেরকে পরবর্তীতে যে আমরা বাট্টার হারটা ধরবো সেটাকে আমাদের কমাতে হবে। মানে নিয়মটা হচ্ছে ঋণাত্মক আসলে কমাবো, ধনাত্মক আসলে বাড়াবো। এইটা আমরা মুখস্থ করবো, ঋণাত্মককে কমাবো, ধনাত্মককে বাড়াবো। আর কমানো বাড়ানোর নিয়মটাও কিন্তু গত ক্লাসেই বলেছিলাম আমরা গোল্ডেন রুলস ফলো করব। তো এই যে কমানো বাড়ানোর নিয়মটা বা আমি কত বাট্টার হার ধরবো সেটা নিয়মটার জন্য দেখো এই সাইডে আমাদের একটা বিষয় দেওয়া আছে, CF0 ডিভাইডেড বাই এনপিভি ইকুয়াল টু CF0 ডিভাইডেড বাই এনপিভি। মানে এটা হচ্ছে আমাদের গোল্ডেন রুলসের একটা নিয়ম। এটা যে আমাদের অঙ্কের ভেতরে করে দেখাতে বা এরকম না, গোল্ডেন রুলসের এরকম একটা নিয়ম। এটা আমরা সাইড নোট আকারে করে রাখতে পারি বা রাফি করেও আমরা ডিসকাউন্ট রেটটা বা সুদের হারটা বের করতে পারি। দেখো তো CF0 আমাদের কত, এই যে প্রশ্নে দেওয়া আছে 10,000। এনপিভি কোনটা, এই যে দেখো আমরা যে এনপিভি একটু আগে বের করেছি 309.67, মানে ঠিক আগের এনপিভিটা। তো এইখানে আর আমাদের মাইনাস প্লাস কোনো সাইন দরকার নেই, জাস্ট আমরা এখানে এটা ভাগ করে আমরা হচ্ছে একটা রেজাল্ট বের করবো। এটাকে আমরা কি বলছি, একটা রেজাল্ট, যেটা দেখবা গোল্ডেন রুলসে দেওয়া আছে রেজাল্ট। তো দেখো এই রেজাল্টটা হচ্ছে আমাদের 10-এর থেকে বেশি, 32 অবশ্যই 10-এর থেকে বেশি। তোমাদের হয়তো কালকে খেয়াল আছে রুলসটা আমরা শুরু করেছিলাম 6, 4, 8, 10, 6, 4, 8, 10, এই চারটা ছিল কম, রেজাল্ট হচ্ছে 10-এর থেকে কম। আর বেশির ক্ষেত্রে শুধুমাত্র একটা মান ছিল 10-এর থেকে বেশি। 10-এর থেকে বেশি হলে আমরা হচ্ছে তোমার যে ডিসকাউন্ট রেটটা ধরবো সেটা হচ্ছে 14%। ঠিক আছে, 10-এর থেকে বেশি, যেহেতু রেজাল্ট আমাদের 10-এর থেকে বেশি সেজন্য আমরা ডিসকাউন্ট রেট ধরছি 14%। এটা জাস্ট একটা রুলস, তোমরা এটা মুখস্থ করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখন দেখো এই যে আমরা এখন 14% ধরে ঠিক আগে CFT আমাদের ঠিক সেম থাকছে, CF0 সেম থাকছে, সব সেম থাকছে, শুধুমাত্র আমরা ডিসকাউন্ট রেটটা বা কে এর মানটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখো আগের বার আমরা করেছিলাম 20 দিয়ে আর এবার করছি 14 দিয়ে। করার পর দেখো আমাদের উত্তরটা কিন্তু পজিটিভে এসছে, 6,184.83 টাকা। মোট কথা হচ্ছে আমাদের একটা নেগেটিভ এনপিভি লাগবে, একটা পজিটিভ এনপিভি লাগবে। আর এই নেগেটিভ বা পজিটিভ করার জন্যই তোমাকে ডিসকাউন্ট রেটটাকে হয় কমাতে হবে, না হলে বাড়াতে হবে। ঠিক আছে, তো আমাদের অনেক প্র্যাকটিসের ফলে আমরা কিন্তু এমনিতেই অনেক সময় বুঝতে পারবো যে ঠিক কত ধরলে আমাদের মাইনাসটা প্লাস হবে এবং কত ধরলে আমাদের প্লাসটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কে আমরা দুইটা যেহেতু পেয়ে গিয়েছি, একটা নেগেটিভ এনপিভি আর একটা পজিটিভ এনপিভি, তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা আন্ত আয়ের হারের সূত্রটা লিখব। যে কোনো সূত্র লেখার সময় আমরা এইভাবে লিখব। আমরা জানি আন্ত আয়ের হার, যেহেতু সূত্রটা বড় নিচের থেকে লিখব আমরা সবাই, IRR বা ইন্টারনাল রেট অফ রিটার্ন ইকুয়াল টু LDR। LDR মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস এনপিভি অফ LDR, মানে হচ্ছে এই LDR দিয়ে, লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে তুমি যে এনপিভিটা বের করছো সেই এনপিভিটা ডিভাইডেড বাই এনপিভি অফ LDR মাইনাস এলপিভি অফ SDR হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। মানে উপরে তুমি এনপিভি বসাচ্ছ লোয়ার ডিসকাউন্ট রেটের, ওইটাকে ভাগ করছো লোয়ার ডিসকাউন্ট রেটের এনপিভি দিয়ে এবং মাইনাস করছো হায়ার ডিসকাউন্ট রেটের এনপিভি দিয়ে ইন্টু SDR মাইনাস LDR। তো এটা হচ্ছে মেয়েরা আমাদের সূত্র তো আমাদের মুখস্থ করতেই হবে, মুখস্থ ছাড়া আমরা ফিনান্সের অঙ্ক করতে পারবো না। তো সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো। তো এখন দেখো সূত্র অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। প্রথমে বুঝতে হবে কোনটা দিয়ে কি, LDR লোয়ার ডিসকাউন্ট রেট, এখানে দুইটা ডিসকাউন্ট রেট আছে, একটা হচ্ছে 20% এবং আরেকটা হচ্ছে দেখো 14%, 20, 14। তাহলে এই দুটার মধ্যে ছোটো কোনটা, অবশ্যই 14%। তাহলে 14% হচ্ছে আমাদের লোয়ার ডিসকাউন্ট রেট। দেখো আমরা বসিয়ে দিলাম 0.14।
আমরা 14কে 14 হিসাবে লিখবো না। আমরা সবাই জানি আমরা যখন অঙ্কটা করব তখন পার্সেন্টেজটাকে ভাঙিয়ে তখন আমরা 14টাকে লিখবো। মানে পার্সেন্টেজ ভাঙানো কি, 14কে আমরা 100 দিয়ে ভাগ করলে আমরা 0.14 পেয়ে যাই। তো এটা আমাদের লাস্টের দিকে চ্যাপ্টার, এতদিনে আমরা অঙ্ক করতে করতে এই টুকিটাকি বিষয়গুলো সবাই জানি। আচ্ছা, তো এখন দেখো প্লাস এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট, এই যে 14%-এর যে এনপিভিটা সেটা এসছে আমাদের 6,184.83 টাকা। তো সেটা আমরা লিখছি 6,184.83 টাকা। সেম নিচেও আমরা এটা লিখব 6,184.83 টাকা। ঠিক আছে, এখন দেখো গত ক্লাসে সেম কথা বলেছি, এনপিভি অফ হায়ার ডিসকাউন্ট রেট। আমাদের এখানে হায়ার ডিসকাউন্ট রেট 20%, 20%-এর এনপিভি হচ্ছে -309.67 টাকা। এখানে একটা মাইনাস আছে, সূত্র একটা মাইনাস আছে, তাহলে দুইটা মাইনাস কি হয়ে যায়, দুইটা মাইনাস মিলে হয়ে যাচ্ছে প্লাস। ঠিক আছে মেয়েরা, দুইটা মাইনাস মিলে কি হচ্ছে প্লাস। এটা আমরা খুব খেয়াল করে লিখব। আমরা যদি সূত্রের মাইনাসটা এখানে মাইনাস হিসেবে দিই, আমাদের পুরো অঙ্কটা এত বড় একটা অঙ্ক করে এসে সামান্য মাইনাসের জন্য অঙ্কটা ভুল হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমাদের যেহেতু এখানে মাইনাস আর সূত্রে মাইনাস, দুইটা মাইনাস মিলে হয়ে যাচ্ছে কি প্লাস। প্লাস 309.67 ইন্টু আমাদের হায়ার ডিসকাউন্ট রেট হচ্ছে তোমার 20% আর লোয়ার ডিসকাউন্ট রেট হচ্ছে 14%, যেটা আমরা বসিয়ে দিলাম। এখন দেখো এই যে আমরা 0.14 এটা রাখলাম, প্লাস উপরে আমাদের 6,184.83 থাকছে, আমরা এই দুটাকে প্লাস করে দিচ্ছি। 6,184.83 প্লাস 309.67। ঠিক আছে, আমরা এই দুটাকে প্লাস করে দিলে আমাদের হচ্ছে 6,494.30, 6,494.30। এরপর ইন্টু আমরা 0.14 থেকে 0.20 থেকে 0.14 বাদ দিলে আমাদের হয় 0.06। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে প্রতিটা স্টেপ ভেঙে করেছে, আমরাও ঠিক এভাবে ভেঙে করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখানে 0.14 আমরা লিখলাম, 6,184.83 ভাগ 6,494.30, এটা করার পরে আমাদের আসবে 0.95235। এটার সাথে আমরা গুণ করব হচ্ছে 0.06, তাহলে আমাদের 0.06 এটার সাথে গুণ হচ্ছে, আর 14টা আলাদা। ঠিক আছে, এই দুইটাকে আমরা গুণ করার পরে পরবর্তীতে ক্যালকুলেটারে তো আমাদের মানটা থেকেই যাবে, সেটার সাথে শুধু 0.14 যোগ করলে আমাদের উত্তর আসবে 0.1971। আচ্ছা দেখো এখানে পার্সেন্টেজ হয়েছে মেয়েরা, আমরা আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, যে কোনো রেট আমরা পার্সেন্টেজে প্রকাশ করব, যে কোনো রেট আমরা পার্সেন্টেজে প্রকাশ করব। এই জন্য 19.71কে আমরা 100 দিয়ে গুণ করার ফলেই আমাদের কত এসছে, 19.71%। অনেকে এই জন্য এই সূত্রের উপরে কী করে একটা মানে হচ্ছে এইভাবে এরকম করে এখানে একটা 100 ইন্টু করে দেয়, যাতে হচ্ছে তোমার যে পার্সেন্টেজ হবে এই সূত্রতে পার্সেন্টেজ হবে সেটা তাদের খেয়াল থাকে। আর এইভাবেও তোমরা করতে পারো, আবার চাইলে একদম নিচে এসে, যেহেতু তোমরা জানো যে কোনো রেট আমাদেরকে পার্সেন্টেজে দেখাতে হবে, একদম নিচে এসেও তোমরা এটাকে পার্সেন্টেজ আকারে দেখাতে পারো। তো এই হলো দেখো তোমাদের আইআরআর। আশা করি গত ক্লাস থেকে আজকে তোমাদের একটু সহজ লাগছে মেয়েরা। জিনিসটা কিছুই না, শুধু যেই মেয়ে এনপিভি পারে সে আইআরআর অবশ্যই পারবে। শুধু একটাই বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডিসকাউন্ট রেটটা আমরা কী হারে কমাবো আর কী হারে বাড়াবো। আর কমাবো আর কখন বাড়াবো কখন, নিয়মগুলো আমি বারবার বলে দিয়েছি, তারপরে তোমাদের বইতে রুলসটা দেওয়া আছে, তো সেটা ফলো করো। তোমরা উদাহরণে তোমাদের যে 3-4টা অঙ্ক আছে সেই 3টা অঙ্ক বারবার প্র্যাকটিস করো, বা 2বার করেও যদি একটা অঙ্ক করো, অবশ্যই তোমরা হচ্ছে আইআরআর পরীক্ষায় পেরে যাবে। দেখো উদাহরণের অঙ্ক নিচে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে, যে কিভাবে আমরা ডিসকাউন্ট রেটটা ধরেছি। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি যে যখন তোমরা
এটা বাসায় করবে তখন নিচে নোটগুলো যখন দেখবে তখন তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। কিন্তু অঙ্ক কিন্তু তোমাদেরকে হাতেই করতে হবে। অঙ্ক কেউ এরকম দেখে দেখে কখনো অঙ্ক হয় না। অঙ্ক সবসময় খাতা কলমে হাতে করতে হবে এবং ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে হবে, দেন তুমি অঙ্ক শিখতে পারবে। কখনোই আসলে আমি যেভাবে বলছি মুখে মুখে এভাবে তো অঙ্ক আসলে হয় না, তাই না? তো অঙ্ক হচ্ছে আমাদেরকে অবশ্যই বাসায় খাতা নিতে হবে, কলম নিতে হবে, ক্যালকুলেটর নিতে হবে, নিয়ে প্রশ্ন পড়ে যখন আমরা নিজেরা খাতায় সেটাকে ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা বের করতে পারবো তখনই আসলে আমাদের অঙ্কটা শেখা হচ্ছে। তো আশা করি তোমরা সবাই আইআরআর বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে এখন সহজ লাগছে। তো আমাদের উদাহরণের অঙ্ক আমি এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের বোর্ড প্রশ্নে সৃজনশীল 2-3টা প্রশ্ন দেখিয়ে আমি হচ্ছে এই চ্যাপ্টারটি শেষ করব। তাহলে তোমাদের ফিনান্সের শুধুমাত্র নবম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়টি বাকি থাকবে। আমরা এর আগে অলরেডি সম্পূর্ণ অধ্যায়গুলোই শেষ করেছি, ঠিক আছে? ও আচ্ছা, চতুর্থ অধ্যায়ের একটা অংশ আমাদের শেষ করা হয়নি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। একটা অংশ আমরা করেছি আর একটা অংশ আমরা করি নাই, ওইটুকু বাকি আছে। তাহলে হচ্ছে তোমাদের ফিনান্সের অংশটুকু শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাসায় আইআরআর প্র্যাকটিস করবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা উদাহরণ 24 করবে, আর হচ্ছে আরেকটা উদাহরণ তোমাদেরকে আমি করাই নাই, সেটা হচ্ছিল উদাহরণ 22। তোমরা যদি এই 4টা অঙ্ক তোমাদের বইতে আছে, উদাহরণ 22, উদাহরণ 23 যেটা আমি গত ক্লাসে করিয়েছি 23, উদাহরণ 24, এই 4টা অঙ্ক যদি তোমরা করো তাহলে আশা করা যায়, এবং আজকে করালাম 25, এই 4টা মানে 22, 23, 24, 25 4টা আইআরআরের অঙ্ক করো, ইনশাল্লাহ পরীক্ষায় যে কোনো আইআরআরের অঙ্ক তোমরা অ্যান্সার করতে পারবে যদি বুঝে করো। তাহলে মেয়েরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।